ট্যাক্স বোঝেন? যদি হ্যাঁ বলেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু যদি না বলেন তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আজকের ভিডিওর পর থেকে আপনিও ট্যাক্স সম্বন্ধে সম্পূর্ণ জেনে যাবেন। ওল্ড ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্স রেজিম, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি 2.0, মোটামুটি সব কিছুই একদম সহজ ভাষায় আপনাদের বলবো। এবার অনেক মানুষ বলতেই পারে, তুমি কি সিএ বা ট্যাক্স কনসালটেন্ট নাকি যে আমাকে ট্যাক্স বোঝাবে? এক্স্যাক্টলি, ট্যাক্স বুঝতে আপনাকে সিএ বা ট্যাক্স কনসালটেন্ট হতে লাগে না। আপনার আমার মতন আমজনতাও এটা খুব সহজেই বুঝতে পারবে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। ফার্স্টে জেনে নিই ট্যাক্স আসলে কি। খুব সহজ করে যদি বলি, ট্যাক্স হলো একটা নির্দিষ্ট টাকা যা আমরা গভর্নমেন্টকে দিয়ে থাকি। কি কারণে? যাতে গভর্নমেন্ট সেই টাকা সমাজের উন্নতিতে লাগায়। সে রাস্তা, স্কুল, কলেজ, হসপিটাল বানিয়ে হোক, বা বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়ি, আর্মি, পুলিশের মাইনে দেওয়া হোক, সবেতেই। এবার প্রশ্ন হচ্ছে, আমরা ট্যাক্স কিভাবে দিয়ে থাকি? দুটো উপায় আছে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। প্রথমে আসি ইনডাইরেক্ট ট্যাক্সে। নাম শুনেই বুঝতে পারছেন, ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ এটি আমাদের থেকে ডিরেক্টলি নেওয়া হয় না এবং এটার অ্যামাউন্ট সবার জন্যই সেম থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো জিএসটি। ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউর ওপর লাগানো হয়। কি বুঝতে পারলেন না? আর সহজ করে বলছি, ধরুন আমি, আমাদের সকলের দিদি এবং মুকেশ আম্বানি তিনজনেই সুইগি থেকে 1000 টাকার খাবার অর্ডার করলাম। এবার সেই খাবারের উপর 5% জিএসটি অ্যাড হবে, ফলে টোটাল অ্যামাউন্ট হবে 1050 টাকা। এবার আমার জন্য ওই অ্যামাউন্টটা 5%, আবার বাকি দুজনের জন্য ওই অ্যামাউন্টটা 5%ই হবে, সে আমাদের ইনকামের মধ্যে যতই পার্থক্য থাকুক না কেন। এবার সুইগির ক্ষেত্রে ওই ট্যাক্সটা রেভিনিউর ওপর লাগে। এই যে আমরা খাবারটা কিনলাম, তার জন্য যে টাকা দিলাম, সুইগি তার মধ্যে থেকে অ্যাকচুয়াল প্রাইস অর্থাৎ 1000 টাকাটা নিজের কাছে রাখবে এবং বাকি 50 টাকা সরকারের কাছে জমা দেবে। মানে বোঝাতে পারলাম, ইনডাইরেক্ট ট্যাক্স কনজামশনের ওপর লাগে, এক্সপেন্সেসের ওপর লাগে। আপনি যদি আপনার টাকা কোথাও গিয়ে খরচা করেন, সেখানে দিতে হয় ইনডাইরেক্ট ট্যাক্স। তবে সরকার ধীরে ধীরে ইনডাইরেক্ট ট্যাক্সকে আরও ঠিক করার চেষ্টা করছে, যার বাস্তব উদাহরণ হলো সবেমাত্র রিলিজ হওয়া জিএসটি 2.0, যেখানে ডেইলি এসেন্সিয়ালস যেমন ঘি, শ্যাম্পু, টুথপেস্ট এবং বিভিন্ন প্যাকেজড আইটেম যেমন চানাচুর, বিস্কুট ইত্যাদি জিএসটি রেট 12-18% থেকে কমিয়ে ডাইরেক্ট 5% আনা হয়েছে। আবার এমনও কিছু আইটেম আছে যেগুলো সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি, যেমন শাকসবজি, চাল, আটা, নিউজ পেপার, হেলথ ইন্স্যুরেন্স, বেসিক্যালি যেগুলো ছাড়া একজন মানুষ তার দৈনন্দিন জীবন ভাবতেও পারে না। এছাড়াও এমন কিছু আইটেম আছে যেগুলোতে 18%, এমনকি 40% পর্যন্ত ট্যাক্স নেওয়া হয়। আর এই হলো জিএসটি 2.0 সম্পূর্ণ লিস্ট। বেসিক্যালি এটাকে এভাবে ভাবুন, যেগুলো আপনার জীবনে নিত্যদিনের প্রয়োজনীয় সেগুলোতে কম ট্যাক্স লাগে, আর যেগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যেমন অ্যালকোহল, সিগারেট, সিগার, বা আপনি যদি লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান, তাহলে আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন আপনি কলকাতায় একটা ওয়ে বুক করে থাকলেন, সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে 5%। কিন্তু আবার ওই একই শহরে আপনি যদি আইটিসি সোনারের মতন 5 স্টার হোটেলে থাকতে যান, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 18% বা তার বেশি, ডিপেন্ডিং অন ইউর রুম। আর ঠিক এই সেম জিনিসটা গাড়ি বা বাইকের ক্ষেত্রে হয়ে থাকে। আপনি যদি 350 সিসি বা তার কম পাওয়ারের ইঞ্জিনের বাইক কেনেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 18% ট্যাক্স, এবং আপনি যদি 350 সিসি বা তার বেশি পাওয়ারের ইঞ্জিনের বাইক কেনেন, তাহলে আপনাকে দিতে হবে 40% ট্যাক্স, ইনক্লুডিং সেস। সেস, সেটা আবার কি? সেস অর্থাৎ সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আপনি যে ট্যাক্স দিচ্ছেন তার উপরে আর একটা ট্যাক্স। না, ঘাবড়ানোর কিছু নেই, এটা শুধুমাত্র লাক্সারি আইটেমের ওপরই নেওয়া হয়। এই যেমন ধরুন প্রাইভেট জেট, লাক্সারি বাড়ি, সুপার বাইক, এসবের ওপর সরকার একটা কম্পেনসেশন সেস নেয়। এর পেছনে দুটো কারণ আছে। এই টাকা সরকার ইউজ করে কোনো পার্টিকুলার ইনিশিয়েটিভকে ফান্ড করার জন্য, যেমন স্বচ্ছ ভারত অভিযান, কৃষি কল্যাণ সেস ইত্যাদি। দ্বিতীয়, শেষের যে টাকাটা আসে তার উপর সরকার যাতে কন্ট্রোল রাখতে পারে, কারণ এই টাকা স্টেটের সঙ্গে শেয়ার করার কোনো নির্দিষ্ট রুল নেই। তবে আগে শেষ আলাদা করে নেওয়া হলেও জিএসটি 2.0 আসার পর থেকে এটা 40%-এর মধ্যেই ইনক্লুড থাকে। জিএসটি নিয়ে আরও দুটো প্রশ্ন অনেকেরই মাথায় আসে, যে জিএসটি কাদের করা উচিত এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি। দেখুন, যদি আপনি এক বছরে একটা সার্টেন অ্যামাউন্টের থেকে বেশি কামান থ্রু ইউর বিজনেস অর ফ্রিল্যান্সিং, তাহলে আপনাকে জিএসটি কালেক্ট করতে হবে। কালেক্ট? হ্যাঁ, জিএসটির টাকা আপনি নিজের পকেট থেকে দেবেন না, এটা দেবে আপনার কাস্টমার। ফর এক্সাম্পল, আপনার থেকে কেউ 1 লাখ টাকার জিনিস কিনলো, আপনি তাতে জিএসটি অ্যাড করে টোটাল বিল করলেন 1,18,000 টাকা, যার মধ্যে 1 লাখ টাকা হলো সেই জিনিসটার দাম এবং 18,000 টাকা হলো জিএসটির, যা আপনি সরকারের কাছে জমা করবেন। আর এই হলো অ্যামাউন্ট এবং স্টেট ওয়াইজ জিএসটি ফাইলিং লিস্ট। আপনি যদি এই থ্রেশহোল্ড লিমিটের কম কামান, তাহলে আপনার জিএসটি রেজিস্ট্রেশন করানোর দরকার বা প্রয়োজন সেরকম নেই। তো এবার আসি ইনপুট ট্যাক্স ক্রেডিটে। তো কিছুই না, গভর্নমেন্ট অলওয়েজ ফাইনাল প্রোডাক্টের উপর জিএসটি নেয়। ধরুন আপনি দাদাবুদি থেকে একটা মটন বিরিয়ানি কিনলেন, সেখানে আপনি 5% ট্যাক্স দিলেন।
এবার সেই বিরিয়ানিটা তৈরি করতে তারা যে জিনিসগুলো ব্যবহার করেছে, যেমন ঘি, তেল, মশলা, হাঁড়ি, সেগুলো কিনতেও তো তারা ট্যাক্স দিয়েছে। কিন্তু এগুলো তো আর ফাইনাল প্রোডাক্ট না। ফাইনাল প্রোডাক্টটা কি? সেই বিরিয়ানিটা। তাই এই ডবল ট্যাক্সেশন এড়াতে বিরিয়ানিটা তৈরির জন্য যে উপকরণগুলো লেগেছে সেগুলোর ট্যাক্স গভর্নমেন্ট মাফ করে দেয়, আর একেই বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। চলুন এবার তাহলে আলোচনা করি ডিরেক্ট ট্যাক্স নিয়ে। ডিরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের থেকে আরো বেশি ফেয়ার এবং প্রোগ্রেসিভ হয়, অর্থাৎ যে যত বেশি কামাবে তাকে তত বেশি ট্যাক্স দিতে হবে। আর এর জন্যই ডিরেক্ট ট্যাক্স দেন এমন মানুষের সংখ্যা আমাদের দেশে খুবই কম। 2024-25-এর এই রিপোর্টটি দেখুন, যেখানে ট্যাক্স ফাইল তো করেছেন 9 কোটিরও বেশি মানুষ, কিন্তু যার মধ্যে নীল রিটার্ন ফাইল করেছে 5 কোটি মানুষ। যার মানে ট্যাক্স দিয়েছেন এমন মানুষের সংখ্যা মোট ট্যাক্স পেয়ারের 50%ও না। ডিরেক্ট ট্যাক্স সবচেয়ে বেশি কষ্টকর হলো স্যালারিড এমপ্লয়ীদের জন্য। আপনি যদি বছরে 2.5 লাখ টাকা কামান তাহলে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে 0। কিন্তু অন্যদিকে টাটা সন্সের চেয়ারম্যান মিস্টার এন চন্দ্রশেখরন, যার অ্যানুয়াল ইনকাম 155 কোটি টাকা, তাকে ট্যাক্স দিতে হবে 30%। একজন স্যালারিড এমপ্লয়ির আগে স্যালারি থেকে ট্যাক্স কাটা হয়, দেন তাকে স্যালারি দেওয়া হয়। কিন্তু একজন বিজনেসম্যান যদি 5 কোটি টাকা কামায় এবং 4 কোটি টাকা তার খরচ দেখাতে পারে, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে মাত্র 1 কোটি টাকা। এবার আপনার মনে হতেই পারে এই স্পেশাল ট্রিটমেন্টটা কেন? এর পেছনেও যথেষ্ট কারণ আছে। যদি আপনার রেভিনিউতেই 30% ট্যাক্স লাগে এবং আপনি ব্যবসায় প্রফিটেবলই নন, তাহলে আপনি ট্যাক্সটা দেবেন কি করে? আর বিজনেস তো কেবলমাত্র নিজের জন্য করা হয় না, সমাজের জন্যও করা হয়। কত মানুষ চাকরি পায়, ফলে সরকার তাদের স্পেশাল ট্রিটমেন্ট দেবে নাই বা কেন? প্রতিটা বিজনেসের কাছেই একটা বিজনেস এক্সপেন্সেস নেওয়ার অপরচুনিটি থাকে, অ্যালং উইথ ডেপ্রিসিয়েশন। বিজনেস এক্সপেন্সেস মানে এমন খরচা যা আপনার ব্যবসার গ্রোথে সাহায্য করবে। এটা কোনো ফালতু বা শখের খরচা হলে চলবে না। যেমন আপনি এমপ্লয়ি হায়ার করেছেন, তাদের স্যালারি দেওয়া, সেটা একটা খরচা। আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন তার যে র মেটেরিয়াল কিনতে হয়, সেটা একটা খরচা। বেসিক্যালি আপনার রেভিনিউটা কামাতে যে খরচাগুলো করতে হয় তার ওপর আপনি নিতে পারেন বিজনেস এক্সপেন্স। ইদানিং দেখবেন টাটা বা উইপ্রোর মতন কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদের ক্যাব সার্ভিস অফার করে, ওটাও বিজনেস এক্সপেন্সেসের মধ্যেই পড়ে। ধরে নিন তারা গাড়িটা কিনেছে 10 লাখ টাকায়, এবার গাড়িটা ইউজ হয়েছে, তার ভ্যালুও কমেছে। মেনে নিলাম 1 বছর পর গাড়িটার ডেপ্রিসিয়েশন হয়েছে 1 লক্ষ টাকা। সেক্ষেত্রে সরকার বলবে আপনারা রেভিনিউ থেকে 1 লাখ টাকা কমিয়ে দেন ট্যাক্স দিন। ইনকাম ট্যাক্স ছাড়াও আরও অনেক ট্যাক্স আছে, যেমন কর্পোরেট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স। সেগুলো নিয়ে পরে কোনো এক ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। এবার আসি লাস্ট এবং মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক, ট্যাক্স রিজিম। প্রতিটা দেশে ট্যাক্স কালেক্ট করার কিছু নির্দিষ্ট স্ল্যাব আছে। আমাদের দেশে এমন 0 থেকে 2.5 লাখ অবধি 0% ট্যাক্স, 2.5 লাখ থেকে 5 লাখ অবধি 5% ট্যাক্স, 5 লাখ থেকে 10 লাখ অবধি 20% ট্যাক্স এবং 10 লাখের ওপরে হলে 30% ট্যাক্স। তার মানে আমি যদি বছরে 8 লাখ টাকা কামাই তাহলে 1,60,000 টাকা আমি ট্যাক্সই দেবো? না, বিষয়টা সেরকম না। আপনার 8 লাখের প্রথম 2.5 লাখের জন্য 0% ট্যাক্স, পরের 2.5 লাখে 5% এবং তারপরে 3 লাখে 20% ট্যাক্স দেবেন। শুধু এতেই শেষ না, আপনি যদি 80Cর বেনিফিট নেন, অর্থাৎ পিএফ, ইএলএসএস, এলআইসি, তাহলে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট আরও কমে যাবে। এবার আমরা যেই ট্যাক্সের স্ল্যাবগুলো নিয়ে আলোচনা করলাম, ওল্ড এবং নিউ ট্যাক্স রিজিমে এই স্ল্যাবগুলোই একটু আলাদা থাকে, আর রুলসেরও সামান্য হেরফের থাকে। ওল্ড রিজিমে স্ল্যাবগুলো অনেক বড় থাকে, কিন্তু আপনাকে অনেক ডিডাকশন তারা অফার করে, যেমন 80C, 80D, 87A, 24B। আবার অন্যদিকে নিউ ট্যাক্স রিজিমে স্ল্যাবগুলো তো ছোট, কিন্তু ডিডাকশন খুব কম। আপনি কত টাকা কামান এবং কোন কোন ডিডাকশনের জন্য এলিজিবল, সেই হিসাবেই আপনার ওল্ড ট্যাক্স রিজিম না নিউ ট্যাক্স রিজিম হবে সেটা ঠিক করা হয়। তবে যদি আপনি স্যালারিড এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে আপনার বাই ডিফল্ট নিউ ট্যাক্স রিজিমই সিলেক্ট করা থাকে। আপনি অবশ্য পরে কোম্পানিকে বলে সেটা চেঞ্জও করিয়ে নিতে পারবেন। কিন্তু আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন, তাহলে এই ওল্ড থেকে নিউ বা নিউ থেকে ওল্ডে সুইচ করার অপশানটা একবারই অফার করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করেছি একদম সহজ ভাষায় আপনাদের ট্যাক্সটা বোঝানোর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি নীলাঞ্জন, আপনারা দেখছিলেন নীল মশাই। থ্যাংক ইউ।